আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি ঋতু পরিবর্তনজনিত শিশু রোগ সমস্যা, প্রতিকার ও সমাধান। সুপ্রিয় দর্শক, ঋতু পরিবর্তনজনিত রোগ সমস্যা ও প্রতিকার নিয়ে আজ আলোচনার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন ডাক্তার মোর্শেদা খানম, সিনিয়র কনসালটেন্ট, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল শিশু রোগ বিভাগ। ডাক্তার মোর্শেদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডাক্তার মোর্শেদা, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, এই যে গ্রীষ্মের তীব্র তাপদাহের পর এখন শীতের শুরু, শীতের এই শুরু এই সময়টাতে শিশুদের কি কি ধরনের রোগ হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানি বাংলাদেশ হচ্ছে ষড় ঋতুর দেশ। প্রাকৃতিক নিয়মে ঋতু একটার থেকে আরেকটা পরিবর্তন হয়, কিন্তু এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার যে পরিবর্তন হয়, যে আবহাওয়াতে তাপমাত্রা, আর্দ্রতার পরিবর্তন, বেশ কিছু রোগের প্রাদুর্ভাব ঘটে, ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত। এর দ্বারা আসলে শিশুরাই বেশি আক্রান্ত হয়। আমরা শিশুদের মধ্যে এই যে ঋতু পরিবর্তনজনিত রোগের মধ্যে প্রথমেই দেখতে পাই সাধারণ সর্দি, জ্বর, কাশি, আর এছাড়াও ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাস দেখতে পাই। তারপর হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, ভাইরাসজনিত কারণে হয়, এটা রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস দিয়ে। এছাড়া ব্রঙ্কোনিমোনিয়া বা নিউমোনিয়া, আর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে এটা টনসিলাইটিস, সাইনোসাইটিস, এগুলো শ্বাসতন্ত্রের বিভিন্ন প্রদাহগুলো এই সময় একটু বেড়ে যায় এবং শিশুরাই বেশি আক্রান্ত হয়। এছাড়াও স্কিনে বা চামড়ায় আমরা কিছু অ্যালার্জি বা শুষ্কতার কারণে কিছু র্যাশগুলো দেখতে পাই, অ্যালার্জিজনিত সমস্যা। এছাড়া হাঁপানি বা অ্যাজমা, যে বাচ্চাদের চাইল্ডহুড অ্যাজমা, ওদের হাঁপানিটা বেড়ে যায় এ সময় শীতের শুরুতে। আর এছাড়াও তো ডেঙ্গু, এগুলো, ম্যালেরিয়া, এগুলো তো আছেই। এই এই সময়টাতে আসলে যেটা দেখা যায় যে বাচ্চাদের অ্যাজমা জনিত বা হাঁপানিটা অনেক বেশি বেড়ে যায়। জি, এর পিছনে কারণগুলো কি, এবং এটা যদি হয়েই থাকে আসলে মানে অভিভাবকদের কি করণীয়? এই অ্যাজমা বা হাঁপানিজনিত কারণের হাঁপানিটা সাধারণত অ্যালার্জেনের মাধ্যমে বাচ্চার হয়। অ্যালার্জেন কিন্তু কোনো কোনো বাচ্চার ধুলাবালি বা যে পরাগরেণু বা পোলেন, যেগুলো এখন যে বাতাসের মধ্যে শুষ্কতার জন্য যে পরাগরেণুগুলো, তারপরে ডাস্টগুলা, এই অ্যালার্জেনগুলো যখন ওদের শরীরে ঢুকে তখনই কিন্তু অ্যাজমাটা বেড়ে যায়। অ্যাজমা বাচ্চা তো আগে থেকেই সাধারণত আমরা জানি যে অ্যাজমা আক্রান্ত থাকে, কিন্তু নতুনভাবেও তারা আবার আক্রান্ত হতে পারে। তো দেখা যাবে যে বাচ্চাগুলোর প্রথমে নাক বন্ধ বা নাকে পানি দিয়ে শুরু হতে পারে বা হাঁচি দিয়ে শুরু হতে পারে, তারপর শ্বাসকষ্ট, বাঁশির মতো আওয়াজ থাকবে। এক্ষেত্রে সাধারণত জ্বর তেমন একটা থাকে না। আবার কোনো কোনো বাচ্চার ঠান্ডায় কোল্ড অ্যালার্জি থাকে, ঠান্ডার কারণে বেড়ে যায়। তো হাঁপানি হলে আমরা এই বাচ্চাগুলোকে ধুলাবালি থেকে আমাকে প্রতিকার করতে হবে, যে প্রতিরোধ করতে হবে কীভাবে হাঁপানিটা না হয়। তাহলে ধুলাবালি থেকে মুক্ত থাকতে হবে, বাইরে যাওয়ার সময় সে মাস্ক পরে বের হবে, বাসায় যাতে ধুলাবালি বা স্যাঁতসেঁতে পরিবেশ না থাকে এটা খেয়াল রাখতে হবে। তারপর বারবার হ্যান্ড ওয়াশ করতে হবে, হাত ধুতে হবে। আর যে বাচ্চাগুলো ইনহেলার নিচ্ছে ওদেরকে সঠিক সময় ইনহেলারটা ব্যবহার করতে হবে। আর যদি আগে থেকে ইনহেলার ব্যবহার না করে থাকে বা অসুস্থ বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এক্ষেত্রে। এবং তারা অ্যাজমাটা প্রতিরোধ করার জন্য তারা কিছুটা ভিটামিন সি যুক্ত খাবার, এগুলো একটু তারা খেতে পারে, বা মা বাবা একটু সাবধান থাকবে। সাধারণ সর্দি কাশি এবং অ্যালার্জিজনিত সর্দি কাশি সাধারণত কিভাবে পৃথক করা যায়? একজন অভিভাবক কিভাবে বুঝবেন যে এই কাশিটা সাধারণ সর্দি কাশি এবং জি, এটি অ্যালার্জিজনিত কাশি? এখন যেটা শীতের শুরুতে সাধারণ সর্দি কাশি জ্বর হচ্ছে, এটাতে সাধারণত গায়ে গায়ে হালকা জ্বর থাকতে পারে, এটা একটা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, ভাইরাসের কারণে হচ্ছে। আর অ্যালার্জিজনিত যে অ্যাজমা বা হাঁপানি, ওটা বললাম তো আমি, যে পরাগরেণু বা ধুলাবালি, ডাস্টের কারণে হচ্ছে। তো এটাতে সাধারণত অ্যালার্জিজনিত অ্যাজমাতে জ্বর তেমন একটা থাকে না। আর ওই সাধারণ সর্দি জ্বরে গা হাতে ব্যথা, ম্যাজম্যাজ করা, এগুলো থাকতে পারে। একটু কাশি থাকবে, কিন্তু কাশিতে অনেক সময় কফও থাকতে পারে। কিন্তু অ্যাজমার কাশিটা সাধারণত শুষ্ক কাশি হয়, আগে থেকে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে। আর যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে, ওদের নাক দিয়ে অনবরত পানি পড়বে, নাকে চুলকাবে, চোখে পানি পড়বে ডাস্ট যাওয়ার সাথে সাথে। এভাবে একটা মা বা বাবা বুঝতে পারবেন যে কোনটি সাধারণ সর্দিজনিত কাশি আর কোনটি অ্যালার্জিজনিত কাশি। এবং অ্যালার্জিজনিত কাশি সাধারণত অ্যালার্জেনটা রিমুভ করলে ভালো হয়ে যায়, কিন্তু সাধারণ সর্দি জ্বর 4-5 দিন থাকতে পারে। জি, এই 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 অ্যালার্জিজনিত কাশিটি
এটি ডায়াগনোসিস করার জন্য কোনো কি মানে অ্যালার্জি জাতীয় কোনো পরীক্ষা বা নিরীক্ষা আছে? আমরা সাধারণত সিমটম দেখে বাচ্চাদেরকে অ্যালার্জি জনিত কাশি কিনা প্রথমে আমরা যেটা সিমটমগুলো অ্যানালাইসিস করি যে বাচ্চার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে যে অ্যালার্জিক রাইনাইটিস বা মা বাবার বা ভাই বোনের এটা একটা থাকতে পারে হিস্ট্রিতে। তারপর ওর হচ্ছে হাইপার রেসপন্সিভনেস মানে অতি সংবেদনশীল প্রশ্বাস শ্বাসনালীটা। তো কোনো ধুলোবালিতে গেলে অ্যালার্জির যে হাঁচি কাশি শুরু হয় বা ঠান্ডায় গেলে তার দ্রুত হাঁপানি, টান, বুকে চাপ চাপ লাগা বা কাশি এগুলো শুরু হয় মা বলবে। আর আমরা যখন ডাক্তারের কাছে ওনারা আসবেন, আমরা যদি ধারণা করি যে এটা অ্যাজমা, আমরা রিলিভার দিয়ে দেখি। যদি খুব দ্রুত এটা রিলিভ হয়ে যায়, মানে শ্বাসকষ্টটা যে ইনহেলার দেওয়ার পরে ভালো হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি এটা অ্যাজমা। কিন্তু তারপর আমরা ওই অ্যালার্জেন টেস্ট করে দেখতে পারি, যেগুলো আপনার বললেন যে স্পেসিফিক অ্যালার্জেন টেস্ট আছে, অ্যান্টিজেন স্পেসিফিক। এছাড়া আমরা স্পাইরোমেট্রি করে এটা আসলে ডায়াগনোসিস করি। জি। ওইটা আরেকটি বিষয় যে অনেকেই অনেক অভিভাবকই দেখা যায় যে শীতের শুরুতে বা শীত আসি এই সময়টা থেকে যাদের অ্যালার্জিযুক্ত কাশি বা সর্দিগুলো হয় তাদেরকে এক ধরনের দীর্ঘমেয়াদী অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকেন, আমরা যেটা মন্টিলুকাস বা মোনাস বা এই জাতীয় ওষুধগুলো। অর্থাৎ শীত আসার আগে থেকেই এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় যে দীর্ঘদিন ধরে অ্যান্টিহিস্টামিন খাইয়ে যাওয়া। এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এই দীর্ঘমেয়াদী অ্যান্টিহিস্টামিন খাওয়াতে কোনো কি সমস্যা হতে পারে? আসলে এগুলো সবসময় আপনি একজন যদি অ্যাজমা বাচ্চা থাকে বা অ্যালার্জিজনিত রোগের বাচ্চা, কোনো একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা খাওয়া উচিত। আমরা সাধারণত 3 মাস বা 6 মাস দেই। একদম ক্রমাগত মন্টিলুকাস বা এগুলো দেয়া ঠিক না। একটা ওষুধে যদি না হয়, ওর যদি বারবার হয়, তাহলে আমরা ইনহেলারে যাব বা অন্য কিছুতে যাব। শুধু অ্যান্টিহিস্টামিন বা মন্টিলুকাস টানা বেশি দিন একসাথে দেওয়াটা ঠিক না। ঠিক না। কারণ এগুলোর সাইড ইফেক্ট আছে। মন্টিলুকাসটার এখন বিভিন্ন রকমের সাইড ইফেক্টের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের চিকিৎসকের শরণাপন্ন না হয়ে এগুলো অপ্রয়োজনীয়ভাবে। আর আপনি একটা জিনিস দেখবেন, মন্টিলুকাসটা এখন শুধু অ্যাজমার জন্য না, এটি নর্মাল ফার্মেসিতে একটু সর্দি কাশি হলেই ওরা দিয়ে দিচ্ছে। এটা আসলে তো এভাবে যথেচ্ছ ব্যবহার হওয়াটা ঠিক না আর কি। জি। আরেকটি বিষয় আমি একটু জানতে চাইবো যে হাঁপানি জনিত যে কাশি, এই কাশির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই ইনহেলার সাজেস্ট করে থাকেন। আবার অনেক অভিভাবকদের ধারণা যে বাচ্চাদেরকে যদি ছোট থাকতেই ইনহেলার দিয়ে দেই তাহলে বড় হলে এটার কি মাত্রা হবে? এই কারণে অনেকেই ইনহেলার ইউজ করতে চান না। সাধারণত সিরাপ বা অন্য হুম, হুম। ট্যাবলেট জাতীয় ওষুধ খাওয়াতে চান। তো আমি একটু এই পর্যায়ে জানতে চাইবো যে হাঁপানির জন্য এই ধরনের ইনহেলার ব্যবহার আসলে কতটা যুক্তিযুক্ত? আসলে আমরা তো ওই যে গাইডলাইন অনুযায়ী বাচ্চা যদি ইনহেলার পাওয়ার যোগ্য হয় তাহলে অবশ্যই আমরা ইনহেলার দিব। কিন্তু সব বাচ্চাকে স্টেপ অনুযায়ী আমরা আসলে চিকিৎসা দিয়ে থাকি, স্টেপ 1, 2। তো আমরা আগে রিলিভার দিয়ে দেখি। ইনহেলার দিলে, রিলিভার দিলে এটা সরাসরি ফুসফুসে গিয়ে কাজ করে। আর যেটা যেমন সালবিউটামল ইনহেলারটা দিই। তো এটা যদি সিরাপ আকারে দেই, হ্যাঁ? ওটা কিন্তু প্রথমে পাকস্থলীতে যাবে, এরপর আপনার ওখান থেকে রক্তে যাবে, রক্ত থেকে ফুসফুসে গিয়ে কাজ করবে। তাহলে একটু দেরিতে একটু কাজ করবে। দীর্ঘমেয়াদী একটু হ্যাঁ, সময় আবার লাগবে। এটাতে কিন্তু কিছুটা সাইড ইফেক্ট হবে, হার্টবিট বেড়ে যাওয়া বা কিছু। যদি সত্যিকারের অ্যাজমার বাচ্চা হয়ে থাকে, যদি ইনহেলার প্রযোজ্য হয়, একজন চিকিৎসক দিয়ে থাকেন, তাহলে এটাতে কোনো ভয়ের কারণ নেই। যেটা মা-বাবার বা যে অভিভাবকরা চিন্তা করেন যে একটা কুসংস্কার রয়ে গেছে এখনো, ইনহেলার ব্যবহার করলে কি হবে? কিন্তু ইনহেলার যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, বাচ্চা আর বেশিরভাগ চাইল্ডহুড অ্যাজমা কিন্তু 7-8 বছর পরে ভালো হয়ে যায়। 90% ক্ষেত্রে অনেক সময় হয়তো জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে ফেরত আসবে, কিন্তু সবাই কিন্তু থাকবে না চাইল্ডহুড অ্যাজমাটা, যে কেউ তো ভালো থাকতে পারে। তো আমরা কেন একটা চিকিৎসা উন্নত চিকিৎসা কেন নিব না? এটা অভিভাবকদের ভুল ধারণা আর কি। জি। আরেকটু জানতে চাইবো যে নিউমোনিয়া, এই শীতে সাধারণত নিউমোনিয়া ব্যাপক প্রকোপ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, এই নিউমোনিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। এর লক্ষণগুলো কি? জি। অভিভাবকরা কিভাবে বুঝবেন যে বাচ্চা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে? জি, আসলে নিউমোনিয়া গত কয়েক মাস ২-১ মাস ধরে অনেক বেশি আমরা পাচ্ছি এবং এটা এখনো সব হাসপাতালে দেখবেন নিউমোনিয়ার বাচ্চা ভর্তি। আ এখন একটা বার্ডেন যাচ্ছে আমাদের উপর, হ্যাঁ? নিউমোনিয়াটা আমরা যদি বলি যে এটা ব্যাকটেরিয়াজনিত কারণেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো বাচ্চাদের কিন্তু নিউমোনিয়া জ্বর দিয়ে শুরু হবে, হ্যাঁ? এটা বাচ্চাদের ১ম এই যে নাকে সর্দি, কাশি, হাঁচি যেমন হালকা জ্বর তেমন থাকতেও পারে ১ম এ ভাইরাসজনিত কারণে। পরবর্তীতে গিয়ে হয়তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে নিউমোনিয়া। তো নিউমোনিয়া হলে বাচ্চার জ্বর থাকবে। জ্বর যদি ৩-৪ দিনের বেশি থাকে, না কমে, তাহলেও ডাক্তার দেখাবেন। শ্বাসকষ্ট থাকবে বাচ্চার। আমরা মা-বাবাদেরকে বলে দেই যে চেস্ট ইনড্রয়িং বা বুকের খাঁচাটা দেবে যাবে। ঘন শ্বাস নিবে বাচ্চা, হ্যাঁ? মিনিটে আমরা ২ মাসের নিচে বাচ্চাদের একরকম, যেমন ২ মাসের নিচে বাচ্চারা যদি মিনিটে
60 বা 60-র উপরে শ্বাস প্রশ্বাস নেয়, ঘুমন্ত অবস্থা আমরা 1 মিনিট দেখব, বা 2 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত যদি মিনিটে 50 বা তার বেশি শ্বাস নেয়, এবং 1 বছরের উপর যদি 40-এর বেশি শ্বাস নেয়। এই যে এটা ওদেরকে বলে দিতে হবে। যদি প্রাথমিক এগুলো আসলে আমাদের আইএমসিআই গাইডলাইন অনুযায়ী মাঠ পর্যায়ে কিন্তু এগুলো বলে দেওয়া আছে, হ্যাঁ, যে কিভাবে কখন আমরা নিউমোনিয়া সাসপেক্ট করব। চেস্ট ইনড্রয়িং থাকলে, আর যদি রেসপিরেটরি রেটটা শ্বাস প্রশ্বাসের গতিটা বেশি থাকে, হ্যাঁ, আর জ্বর থাকে, প্রথমে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক্স দিয়ে দেখি। যদি দেখি না বিপদ চিহ্ন আসছে, যে শ্বাসকষ্ট কমছে না, এই বিপদ চিহ্নগুলো সম্পর্কে একটু জানতে চাই। বিপদ চিহ্নগুলো দেখবো যে বাচ্চারা একদম খেতে পারছে না, বমি হচ্ছে, বাচ্চা নেতিয়ে পড়ছে বা নিস্তেজ হয়ে যাচ্ছে, বাচ্চার অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাবে, মা বুঝতে পারবে যে নেতিয়ে পড়ছে, বমি হচ্ছে, খেতে পারছে না, দুর্বল হয়ে যাচ্ছে এবং জ্বর কমছে না, ওরাল অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও জ্বর কমছে না এবং শ্বাসকষ্ট উপরন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বলি যে 48 ঘন্টা পরে যদি একই কন্ডিশন থাকে আবার আসেন। আর যদি বলি যে 24 ঘন্টায় আরও খারাপ হয়ে যায় পরিস্থিতি, অবশ্যই হাসপাতালে ভর্তি করাবেন। এগুলো ওদেরকে বলে দিতে হবে। হ্যাঁ, জি, তাহলে হয়তো ভর্তি লাগতে পারে জি। বাচ্চা। আরেকটি জানতে চাইবো যে এই নিউমোনিয়ার চিকিৎসার ক্ষেত্রে আসলে কি করণীয়? কি ধরনের অ্যান্টিবায়োটিক গুলো দেয়া হয়, বা এই অ্যান্টিবায়োটিক গুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? প্রাথমিক পর্যায়ে আমরা আসলে একদম যে মাঠ পর্যায়ে তো অ্যামোক্সিসিলিন এগুলো দিয়ে শুরু করি, বা ওরাল একটা অ্যান্টিবায়োটিক্স দিয়ে শুরু করি। কিন্তু বললাম যদি খারাপ সেটি হয়ে যায়, কম মাত্রা থেকে বোধহয় শুরু জি জি করাটা জি উচিত। অ্যামোক্সিসিলিনের কথাই আমাদের গাইডলাইনে বলা আছে। কিন্তু আমরা চিকিৎসকরা দেখে যদি লাগে, আমাদের হয়তো 3rd জেনারেশন ওরাল অ্যান্টিবায়োটিকও লাগতে পারে। জি। তারপর জ্বর এই জন্য না পাটা অ্যান্টিবায়োটিক খাবে। হ্যাঁ, দেয়ার যে গাইডলাইনটি, জি এটা কি আসলে তীব্রতা অনুসারেই জি 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 অ্যামোক্সিসিলিন জি এবং জি জি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিকটি জি জি বেশি এটা দেওয়া তো হচ্ছে। এখন অ্যামোক্সিসিলিনের ব্যবহার আসলে এখন আমরা হয়তো এখনো সরকারি হাসপাতালে কিছু যেহেতু সাপ্লাই আছে আমরা ওইভাবে চেষ্টা করি, কিন্তু ওষুধের দোকানে গেলেই সব বাচ্চা দেখবেন সেফিক্সিম খেয়ে তারপর আসছে, আমাদের কাছে আসেই সেফিক্সিম খাওয়ার পরে, এবং ডিস্ট্রেস দেখা যায় ওরা হয়তো আসলে এই এই প্রতিরোধেরও ক্ষেত্রে তো কিছু থার্ড ব্যাপার আছে। জেনারেশন অ্যান্টিবায়োটিক যদি গ্রহণ করা হয়, এটি তো আমাদের জন্য আসলে অপশনগুলো কমে যাচ্ছে জি জি পরবর্তীতে জি তীব্র পরবর্তীতে প্রদাহ বা যখন তীব্র ইনফেকশনে। তাহলে আমাদের জন্য তো কিছু করণীয় থাকবে না। জি জি এই বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছে এটা জানতে। আসলে জনগণকে সচেতন হতে হবে। হ্যাঁ, ওরা যাতে এই সামান্য সর্দি কাশিতেও অ্যান্টিবায়োটিকটা না খায়। না, এবং হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিভাবকরা মানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না গিয়ে দোকান থেকে জি কোনোভাবে হ্যাঁ জ্বর সর্দি কাশি ওষুধ নিয়ে ফেলছে। জি জি এটা এটার যে একটা দীর্ঘমেয়াদী একটা ক্ষতিকর প্রভাব, অবশ্যই। এই সম্পর্কে একটু আপনার কাছে। এটা তো ওই যে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা বলে, রেজিস্ট্যান্সটা এখন মানে এটা নিয়ে আমাদের কিছুদিন আগে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সচেতনতা দিবস পালন করলাম। তো ওটা হচ্ছে কি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে আপনার যখন প্রয়োজন হবে তখন কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তো এটা সরকারকেও আসলে যেমন সচেতন হতে হবে যে আমাদের আইন প্রয়োগ করতে হবে, বা প্রেসক্রিপশন ছাড়া যাতে এটা বিক্রি না হয়। অ্যান্টিবায়োটিক বিক্রি জি, করা না হয়। জি। আবার জনগণকেও সচেতন হতে হবে যে আমি প্রথমেই যাতে সাধারণ সর্দি জ্বর কাশিতে অ্যান্টিবায়োটিকটা না শুরু করি। একজন চিকিৎসকের, রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন, তারপর অ্যান্টিবায়োটিকটা শুরু করেন। 2-1 দিন দেখেন, কারণ বেশিরভাগই সামান্য সর্দি কাশি, এগুলো সিমটোমেটিক ম্যানেজমেন্ট, মানে আপনার জ্বর আছে, আপনি জ্বরের একটা ওষুধ খাওয়ালেন, সামান্য একটু সর্দির ওষুধ খাওয়ালেন। আবার কিছু ন্যাচারাল রেমেডি আছে যে বাসায় একটু আদা চা, আদা একটু চা। বড় বাচ্চাদেরকে একটু কুসুম গরম পানি, লেবু বা মধু দিয়ে খাওয়ানোর জন্য, তাহলে বাচ্চারা কিন্তু সুদিং ইফেক্ট হবে। অনেক সময় এগুলো 3-4 দিনে ভালো হয়ে যায়। যদি বিপদ চিহ্ন না আসে, আসলে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনীয়তা নেই। জি, এগুলো ওনারা একটু সচেতন হবেন। জি। এই পর্যায়ে একটু জানতে চাইবো যে আপনি নিউমোনিয়ার কথা বলছিলেন। ঠিক নিউমোনিয়ার কাছাকাছি আরেকটি রোগ জি ব্রঙ্কিওলাইটিস। জি আসলে এই দুটো জিনিসের মধ্যে কিভাবে একজন অভিভাবক পার্থক্যটা বুঝে নিবেন? ব্রঙ্কিওলাইটিস এটা আসলে একটা ভাইরাসজনিত রোগ, রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, এটা 50% ক্ষেত্রে দায়ী। এছাড়াও অ্যাডেনো ভাইরাস, আরও ভাইরাস আছে, করোনা রাইনো ভাইরাস, এগুলি। তো আমরা প্রথমে দেখব বয়স। হ্যাঁ, ব্রঙ্কিওলাইটিস সাধারণত 2 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত হয়, আর নিউমোনিয়া আপনাদের যে কোনো 5 বছর বয়সেও হতে পারে। আর ব্রঙ্কিওলাইটিসের সাধারণত বাচ্চা একটু হালকা জ্বর দিয়ে শুরু হবে, 99 100 এরকম অর্থাৎ জ্বরের তাপমাত্রা থাকবে, মাত্রাটা একটু কম থাকবে। আর নিউমোনিয়াতে মাত্রাটা একটু তীব্রতর থাকবে। ব্রঙ্কিওলাইটিস একটু সর্দি দিয়ে শুরু হয়, রানি নোজ, যে নাক দিয়ে পানি পড়ছে, এভাবে শুরু হবে। নিউমোনিয়া সাধারণত নাকে পানি দিয়ে শুরু হয় না, অনেক সময় জ্বর কাশি এটা দিয়ে শুরু হয়, বা শ্বাসকষ্ট দিয়ে শুরু হতে পারে। আর ব্রঙ্কিওলাইটিসে বাচ্চার জেনারেল কন্ডিশন, বাচ্চা কিন্তু হাসি খুশি খেলাধুলা করবে, এদিকে তার শ্বাসকষ্ট হবে, দেখা যাবে যে হয়তো ঘন শ্বাস নিচ্ছে আর বাঁশির মতো শব্দ শোনা যাবে,
মা বাইরে থেকে হয়তো শোঁ শব্দ শুনতে আমরা পাচ্ছেন, যেটা বলে হাসি কাশি হাসি বাসি। কাশি বাসি, জি জি। আমাদের স্যাররা পড়িয়েছেন। কিন্তু এখন বাচ্চা কিন্তু একটু প্লেফুল থাকে প্রথম দিকে, হ্যাঁ একদম সিভিয়ার যদি কোনো কমপ্লিকেশনে না যায়, বাচ্চা খেলাধুলা করছে কিন্তু দুধ টেনে খেতে গেলে একটু কষ্ট হচ্ছে, বা একটু খেলাধুলা করলে একটু শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে বাচ্চাটা থাকবে টক্সিক, মানে প্রথম থেকে একটা ইলনেস, মানে অসুস্থ একটা বাচ্চা যে খেলাধুলা করবে না, সারাদিন মাথা নেতিয়ে থাকবে বা দুর্বল থাকবে, বমি থাকবে, যেমন ব্রঙ্কিওলাইটিসে কাশতে কাশতে হয়তো বমি হয় কিন্তু শুধু শুধু বমি হবে না। এগুলো দিয়ে আমরা পার্থক্য করতে পারি ব্রঙ্কিওলাইটিস আর নিউমোনিয়ার জিনিসটা। জি। এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো শিশুদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ, যেটা হচ্ছে খিঁচুনি রোগ। জি অনেক ক্ষেত্রেই জ্বর থেকে, জ্বরের তীব্রতা জি জি থেকে হঠাৎ করে খিঁচুনি শুরু হয়ে যায়। তো এই বিষয়টা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইবো। জি জ্বরজনিত খিঁচুনি যেটা, এটাকে আমরা বলি সিম্পল ফেব্রাইল সিজার। মানে এটা হচ্ছে কি 5 বছর বয়স পর্যন্ত হবে, 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত অভিভাবকরা যদি আগে থেকে জেনে থাকেন তাহলে ওনাদের জন্য সুবিধা হবে। জ্বরের সাথে জ্বর যদি হঠাৎ করে তাপমাত্রাটা বাড়তে থাকে বা হঠাৎ করে তাপমাত্রাটা কমতে থাকে, ওই সময় তাদের একটু জ্বরজনিত খিঁচুনি হতে পারে। বয়স থাকবে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। আর এটা থাকবে সাধারণত জেনারেলাইজড টনিক ক্লনিক বলি আমরা। দেখবেন 4 হাত পায়ে হয়তো হঠাৎ হঠাৎ করে খিঁচুনি হচ্ছে। তারপর এটা স্থায়িত্বকাল হবে 15 মিনিটের কম। বাচ্চা 5 মিনিটের মধ্যে হয়তো খিঁচুনিটা আবার বন্ধ হয়ে যাবে। আর এরপরে বাচ্চার যে কনসাস লেভেলটা আবার হয়তো ফেরত আসবে। হ্যাঁ, আর এটা সাধারণত জ্বরের প্রথম দিন মানে 24 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 48 ঘন্টার মধ্যে হবে। যদি 3-4 দিনের দিন হয় তাহলে এটা অবশ্যই জ্বরজনিত খিঁচুনি না। এগুলো যদি আমরা জানি তাহলে আমরা বুঝবো এটা জ্বরজনিত খিঁচুনি। যদি এরকম খিঁচুনি শুরু হয় বাচ্চাকে, এজন্য আমরা জ্বর আসলে তাপমাত্রাটা কম রাখার চেষ্টা করব। শরীরটা টেপে স্পঞ্জিং করে দিব, মানে কুসুম গরম পানি দিয়ে, কুসুম যেটা গরম আমরা পানিতে বলি গাঁটে মুছিয়ে বাচ্চার দিই। শরীরটা জি। মুছে দেয়া, জ্বরের নাপা প্যারাসিটামল সিরাপটা খাওয়ানো। তারপর তার আরেকটা ফ্যামিলি হিস্ট্রি থাকে সাধারণত, আগের ভাই বা বোনের বা মা বোনের বা বা বাবার বাবা একটা মা। জি। ফেব্রাইল সিজারের হিস্ট্রি থাকে, তাহলে মারা হয়তো সচেতন থাকতে পারে যে হতে পারে। যদি খিঁচুনি হয়ে যায় বাচ্চাকে বাম কাত করে শুইয়ে দিব, যাতে যে খিঁচুনির কারণে লালা বের হচ্ছে বা সেটা শ্বাসনালীতে ঢুকে না যায়, এবং খুব দ্রুত টেম্পারেচার কমানোর চেষ্টা করে আমরা নিকটস্থ জি, হাসপাতালে নিয়ে টেম্পারেচার যাব। কমানোর জন্য এই ক্ষেত্রে সাপোজিটরি। সাপোজিটরি যদি প্যারাসিটামল থাকে, কিন্তু মুখে কিছু দেওয়ার দরকার নেই, যে জি। চামচ বা এগুলো কিছু দেওয়ার দরকার নেই। আপনি বাম কাত করে শুয়ে দেন এবং নিকটস্থ হাসপাতালে চলে যান, বা একটু পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে শরীরটা মুছে তাড়াতাড়ি নিয়ে যান। প্রথমবার যদি ওনাদেরকে আমরা কাউন্সেলিং করে বুঝিয়ে দিই পরবর্তীতে খিঁচুনির সময় কি করবে, এবং আমরা অনেক ক্ষেত্রে ওই যে কাউন্সেলিং করার পরেও মারা যদি আশ্বস্ত না হয় মা বাবা, তাহলে আমরা ওই যে খিঁচুনি না হওয়ার জন্য প্রথম 48 ঘন্টা বা 72 ঘন্টা প্যারাসিটামলের পাশাপাশি খিঁচুনি না আসার, হ্যাঁ ক্লোবাজাম বা ডায়াজিপাম ট্যাবলেট দিয়ে রাখি। তো এভাবে আমরা করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এবং জ্বর কেন হলো ওইটা পরে দিয়ে আমাকে সর্ট আউট করতে হবে, বা চিকিৎসকের পরামর্শ নিয়ে জ্বরটা কেন হলো ওটা আমরা জি। বেশ আসলে এই জ্বরের কারণে যেহেতু নানান রকম সমস্যাগুলো হচ্ছে, অভিভাবকদের জ্বরের ক্ষেত্রে আসলে কোনো সহজ ফর্মুলা কি আছে যে বাচ্চাকে কয় চামচ জ্বরের ওষুধ দিব? আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিভাবকদের কোনো ধারণা নেই। বা 3-4 বছরের বাচ্চাকে 1 চামচ প্যারাসিটামল দেয়া হলো। আসলে এটা অভিভাবকদের সুবিধার জন্যে যখন জ্বর আসবে জি তখন কি হিসেবে বাচ্চাদেরকে আসলে প্যারাসিটামল সিরাপটা দিতে হবে? জি এটা সম্পর্কে যদি আপনি একটু গাইডলাইন দিতেন। আসলে আমরা তো বাচ্চাদের চিকিৎসা করি ওজন হিসেবে প্যারাসিটামলটা। এখন সবাই হয়তো এটা বুঝবেন না, তো তারপরেও আমরা একটা ইন জেনারেল বলতে পারি, আমরা প্যারাসিটামলটা 1-2 বছর 1 চামচ হলেও, পরবর্তী যদি 10 কেজির উপর চলে যায় বা 12-15 কেজি তাহলে হয়তো 1.5 চামচ, 15 কেজির উপর গেলে 2 চামচ। তো 4-5 বছরের বাচ্চা আসলে যদি একটু স্বাস্থ্য ভালো হয় 2 চামচের কমে হবে না। হ্যাঁ, অর্থাৎ 8 কেজির বাচ্চার জন্য 1 1 চামচ, চামচ, 16 কেজি, হ্যাঁ হ্যাঁ 15-16 কেজি বাচ্চার জন্য 2 2 চামচ। চামচ। বাচ্চার যদি 20 কেজি বা 22-23 কেজি হয় সেই ক্ষেত্রে আমরা তো 15 মিলিগ্রাম পার কেজি করে হিসাব করি, আর তো মিলিগ্রাম পার সেক্ষেত্রে আমাদের তাহলে হচ্ছে 2.5 চামচ বা 3 2.5 চামচ চামচ বা হচ্ছে। 3 জি। চামচ। আর চিকিৎসকের শরণাপন্ন হলে যদি আপনি প্রেসক্রিপশন থাকে আপনার কাছে, আপনি তো আগামী 6 মাসে খুব একটা ওজনের তারতম্য হয় না, ওই অনুযায়ী খাওয়াবেন। জি। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদেরকে 6-7 বছরের বাচ্চাদেরকে প্যারাসিটামল ট্যাবলেট জি দেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সিরাপ তো লাগতেছে মানে 3-4 চামচ। সেই ক্ষেত্রে প্যারাসিটামল হাফ বা এভাবে করে দেয়া হচ্ছে। এটা কি ঠিক? ওতে অর্ধেকে তো থাকবে আপনার 250। যদি বাচ্চার স্বাস্থ্য ভালো হয় এটা তো অনেক সময় কাজ করবে না, যদি তার 30 কেজি হয়ে যায়। একটা 35 কেজির বাচ্চা কিন্তু একটা প্যারাসিটামল 500 মিলিগ্রাম পুরোটাই খেতে পারে।
বাচ্চাদের আসলে ওষুধের ডোজটা একটু সারফেস এরিয়া অনুযায়ী বাচ্চাদের বডি সারফেস এরিয়া বেশি বেশি লাগে, হ্যাঁ। জি তো ওক্ষেত্রে একটা 35 কেজির বাচ্চা কিন্তু একটা প্যারাসিটামল পুরোই খাবে, হ্যাঁ, ওকে অর্ধেক দিয়ে কোনো খুব একটা জ্বর কমবে না। জি বর্তমানে আরেকটি প্রবল সমস্যা হচ্ছে বাচ্চাদের স্ক্রিনিং টাইম। এটা নিয়ে আসলে অনেক কথা আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বেশ স্ক্রিনিং টাইমে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আগে একসময় টিভি দেখতো, এখন বর্তমানে এটা ডিভাইসে, মোবাইলে চলে এসছে। এই ধরনের আসক্তিগুলোর কারণে শিশুদের দীর্ঘমেয়াদী কি কি ধরনের সমস্যা হতে পারে? আমরা সবচেয়ে এই যে স্ক্রিনিং টাইম, এটা আসলে এখন একটা মানে খুবই একটা বড় বার্নিং সমস্যা, বার্নিং ইস্যু। বেশিরভাগ বাচ্চা দেখবেন এখন যেটা নিয়ে আসছে স্পিচ ডিলে। প্রথম সমস্যা হচ্ছে স্পিচ ডিলে, হ্যাঁ, বাচ্চা আপনাকে কথা বলতে দেরি হ্যাঁ, করছে। কথা বলতে দেরি হচ্ছে, কারণ ও তো কমিউনিকেশন, যে আপনার টু ওয়ে কমিউনিকেশন, এটা হচ্ছে না, হ্যাঁ। এটা আপনার টু ওয়ে কমিউনিকেশন বলতে মানে আমরা যে মা বাবা কথা বলতো আগে, বাড়ির পরিবারের অন্যদের সাথে কথা বলতো বা শিশুদের সাথে কথা বলতো বাচ্চার, এখন সে সারাক্ষণ ও একটা জিনিস দেখছে, ও নিজে কথা বলছে না, তাহলে ও এটা শিখছে না, হ্যাঁ, ইন্টারাকশনটা ওর হচ্ছে না। আরেকটা হচ্ছে ও আপনি ডিভাইসে কি দেখছে, ইংরেজিতে ছড়া দেখছে বা রাইমস দেখছে বা মুভিগুলো দেখছে, কিন্তু ও বাসায় শুনছে মা বাবার থেকে বাংলা কথা, তাহলে ওর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। তখন ও ইন্টারনাল কথা, কনফ্লিক্ট। হ্যাঁ, ও জি কথাটা কিন্তু দেখবেন ও নিজে নিজে ছড়া বলছে, ইংরেজি ছড়া বলছে, হ্যাঁ, কিন্তু বাংলা কথাটা বলছে না। এছাড়াও আমরা ও যে ওদের কি কোনো স্পিচ ডিলে ছাড়াও ওর কি অন্য কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে কিনা, ওইটাও আমার একটু দেখতে হবে, ওর কি সোশ্যাল ইন্টারাকশন করছে কিনা, যে ডেভেলপমেন্ট ওর কি বয়স অনুযায়ী হচ্ছে কিনা, হ্যাঁ, যে বয়সে যেটা করার কথা ও কি সেগুলো করছে কিনা, এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। জি বর্তমানে এখন যে সিজনটি চলছে শীতের শুরু শুরু, এই সময়ে অনেকেই ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে অভিভাবকদের জন্য কি কি করণীয় থাকতে পারে? ডেঙ্গু এবং আসলে, ডেঙ্গুর যে লক্ষণগুলো এগুলো জি যদি জি একটু জি, আমাদেরকে বলতেন। ডেঙ্গু আসলে আমরা আগে বলতাম যে বর্ষাকালে ডেঙ্গুটা, কিন্তু এখন দেখেন এক্সটেন্ড সারা হয়ে বছর এখন ব্যাপী। সারাদিন প্রতিদিনই প্রায় 10 জন করেও মারা যাচ্ছে। আর এটা হচ্ছে ওই যে হঠাৎ করে শীত নামার জন্য সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হচ্ছে, জমানো পানি বা যে কোনো কারণেই হোক, তো ডেঙ্গু হলে বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু স্বাভাবিক জ্বরের মতোই হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ওয়ার্নিং সাইন আসতে পারে, তাহলে আমাদের মা বাবাদের এই ওয়ার্নিং সাইনগুলো সম্পর্কে একটু সচেতন হতে হবে। 1 বছরের নিচে কিন্তু যে কোনো ডেঙ্গু বাচ্চায় আমরা ভর্তি দেওয়ার কথা, এরা হচ্ছে রিস্ক জোনে থাকে। কিন্তু 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখি যে জ্বরটা 3 দিনের বেশি কমছে না, বাচ্চার পেটে ব্যথা আছে, তীব্র পেটে ব্যথার কথা বলবে বাচ্চা, বমি হবে, খুব বেশি বমি, মুখে কিছু সে খেতে পারছে না, হ্যাঁ, যাই দিচ্ছে বমি করে ফেলে দিচ্ছে, ঘন্টায় 3বারের বেশি বমি হচ্ছে, তারপর বাচ্চার শরীরে র্যাশ বা দানা বা কোথাও দিয়ে কোনো ব্লিডিং হচ্ছে, যে ব্রাশ করতে গেল বা মুখ দিয়ে ব্লিডিং হলো বা নাক দিয়ে কোনো রক্ত গেল, এগুলা, তারপর হচ্ছে আপনার বাচ্চার শরীরে বিভিন্ন জায়গায় পানি আসতে পারে, পানিটা আসলে মা বাবা বুঝতে পারবেন না, কারণ ডেঙ্গুতে যে পানি আসে এটা হচ্ছে পেরিটোনিয়াল ফ্লুইড বা অ্যাসাইটিস যেটা আমরা বলি, অ্যাসিটিক অথবা ফ্লুইড। প্লুরাল ফ্লুইড। তাহলে যদি শ্বাসকষ্ট শুরু হয়, অবশ্যই আপনি হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হবেন বা হাসপাতালে নিয়ে যাবেন এই ওয়ার্নিং সাইনগুলো দেখলে। আর আমরা একটু দেখি লিভারটা পালপেবেট কিনা বাচ্চাদের ক্ষেত্রে, ওটা মা বাবা বুঝবে না, পেটে ব্যথা থাকবে, ওনারা বুঝবেন পেটে ব্যথা, বমি, জ্বর, মাথা ব্যথা তো আছে, এই তারপরে র্যাশ, এগুলো দেখলে অবশ্যই। আর ইনভেস্টিগেশন করে যদি প্লেটলেটটা 1 লাখের নিচে নেমে যায়, এসব বাচ্চাদেরকে ভর্তি লাগবে, আমার ফ্লুইড দিতে হবে। জি এবং এই আর ক্ষেত্রে মা বাবাদেরকে আমরা বলবো যে প্রচুর পরিমাণ পানি খাওয়ান, হ্যাঁ, ফ্লুইড হ্যাঁ, ওর হাইড্রেশনটা স্যালাইনটা মেনটেন। খাওয়ান, একটু কিছুটা ফলের রস, ডাবের পানি এগুলা দেন, যাতে সে 4 ঘন্টা পর পর প্রস্রাব হয় কিনা আপনি খেয়াল রাখেন, ও যে ডিহাইড্রেশনে যাচ্ছে না বা এটা আপনি খেয়াল রাখবেন, 4 ঘন্টা পর পর সে প্রস্রাব করছে কিনা এটা জি খেয়াল রাখবেন। এটা জি আর আবার চিকুনগুনিয়ারও একটা প্রভাব শুরু জি হয়েছে। জি, বাচ্চারা চিকুনগুনিয়ায় কেমন আক্রান্ত হচ্ছে? এই কিছুদিন আগেও পেয়েছি চিকুনগুনিয়া, একটু বড় বাচ্চাগুলোকে দেখেছি যারা একটু স্কুলে যাওয়া আসা করে, কারণ একজন এটা তো মানে স্কুল মশা, গোয়িং হ্যাঁ চিলড্রেনদের হ্যাঁ মধ্যে হ্যাঁ, জি ওগুলোর ক্ষেত্রে জ্বরের সাথে আর্থ্রাইটিস এগুলো নিয়ে আসতে পারে, ওদের গিরা ফুলে যাওয়া একটা বা দুইটা, আর এই বাচ্চাগুলো খুব উইক থাকে, হ্যাঁ, খুব দুর্বল হয়ে যায়, ওদের ক্ষেত্রেও প্রচুর বমি হয়, কিন্তু ওদের ক্ষেত্রে সাধারণত আমরা সিবিসিতে প্লেটেলেটটাও কমে যায়। আর এই যে এগুলো যেগুলো বললাম, কিন্তু গিরা ফুলে যাওয়াটা এদের একটা র্যাশটা থাকে একটু কম পরের দিকে আসে, কিন্তু গিরা ফুলে যাওয়াটা এখানে আমরা একটু ডেঙ্গু থেকে আহ,
ডিফারেন্সিয়েট করতে জি। পারি আর কি। এই ক্ষেত্রে আসলে ডেঙ্গু চিকুনগুনিয়া ২ টার ব্যাপ্তি যদি আমরা ধরি, জি, তাহলে ২ টার মধ্যে আসলে কোনটি মানে অধিকতর বেশি ঝুঁকিপূর্ণ? অবশ্যই ডেঙ্গুটা একটু বেশি ঝুঁকিপূর্ণ, কারণ ডেঙ্গুতে বাচ্চা খুব দ্রুত খারাপ হয়ে যায় ডেঙ্গু হেমোরেজিক ফিভারে বা ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইনে, যেগুলো ডেঙ্গু শক সিনড্রোম। আর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা যেটা এই যে এমআইএস বলি আমরা, মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি রেসপন্সের কারণে বাচ্চাগুলো শকে গিয়ে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যেতে পারে। হ্যাঁ, মাল্টি জি, এই যেটা কার্ডিয়াক ফেলিওর, মায়োকার্ডিয়াইটিস হয়ে যায়, এনকেফালাইটিস হয়ে যায়, জি, হেপাটাইটিস হয়, ডেঙ্গু হেপাটাইটিস। তো এগুলোর কারণে বাচ্চাদের জীবনের ঝুঁকি চলে আসে। জি, আমরা চিকুনগুনিয়াও ঢাকায় আমরা কেস রিপোর্ট দেখেছি যে এনকেফালাইটিস হয়েছে চিকুনগুনিয়ার সাথে, কিন্তু ইয়েটা কম আর কি, ইনসিডেন্সটা আমি বলবো কম ডেঙ্গুর তুলনায়। হ্যাঁ, ডেঙ্গুতে কিন্তু যদি একবার মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি মাল্টি অর্গান ফেলিওরে চলে যায়, ওই বাচ্চাটাকে আইসিইউ সাপোর্ট লাগে, পিআইসিইউ সাপোর্ট লাগে, তারপর মানে জীবনের একটা ঝুঁকি থেকে যায় আর কি। জি। বর্তমানে আসলে এই আধুনিক সভ্যতার যে পরিক্রমা, এখানে আমরা দেখছি যে আমাদের বাচ্চা-কাচ্চারা আসলে ফাস্ট ফুড বা বাইরের খাবার একটা বিশাল প্রবণতা সৃষ্টি হয়েছে এবং তারা আসলে ঘরের খাবার খেতেই চাচ্ছে না। এখন আবার নতুন করে যে বিভিন্ন ধরনের অর্ডার দিয়ে বাসায় হুম, খাবার নিয়ে আসা। অর্থাৎ বাইরের খাবারের প্রতি একটা বিশাল রকমের তাদের আসক্তি রয়েছে। এই আসক্তির কারণে টাইফয়েড বা যে খাদ্যজনিত যে রোগগুলো, সে রোগগুলো হওয়ার সম্ভাবনা কতটুকু আপনার কাছে আমরা জানবো। তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। 13 বছর আমার বাচ্চার বয়স। জি, জি, আর সব সময় মানে ওর সর্দি লেগেই থাকে, আর হাঁচি পড়তে শুরু হলে পড়তেই থাকে একেবারে। জি, সর্দি লেগে থাকে আর হাঁচি হয়। হাঁচি, হ্যাঁ, অতিরিক্ত হাঁচি পড়ে। জি, এটি এটি কি মানে শীতের শুরুতে বা গরমের শুরুতে এই ধরনের সময়টাতেই হয় না সারা বছরই থাকে? সারা বছরই থাকে, তার মধ্যে শীতের সময় বেশি, আর সকালবেলা মনে হয় বেশি মানে হাঁচিটা পড়ে। জি, এই জন্য উনি কি কোনো আপনার বাচ্চাকে কোনো ঔষধ দেয়া হয়েছে? কোনো অ্যান্টিহিস্টামিন জাতীয় কোনো হ্যাঁ, ঔষধ? মোনাস মোনাস খাওয়ানো হয়, জি, ঔষধ খাওয়ানো হয়, ডাক্তার জি, দিছিল, কিন্তু জি, একেবারে মানে ভালো হয় না। জি, আবার পরবর্তীতে বাদ দিচ্ছি, আবার হচ্ছে হচ্ছে মানে ভালো নাই, সারা বছর সর্দি হচ্ছে। জি। ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, উপস্থিত চিকিৎসকের পরামর্শ শুনুন। জি, ভদ্রমহিলা যিনি প্রশ্ন করেছেন তার সন্তানের প্রায় সময় সর্দি, হাঁচি এগুলো লেগেই থাকে। তো সারা বছরব্যাপী মোনাস খাওয়ানো চলছে। আর যেটা অ্যালার্জিক আমরা হ্যাঁ, যেটা উনার আলোচনা যেটা করছিলাম। মানে রোগের ইতিহাস এবং চিকিৎসার ধরন দেখে যেটা মনে হচ্ছে এটা অ্যালার্জিক রাইনাইটিস। হ্যাঁ, আপনার বাচ্চার যে অ্যালার্জিক রাইনাইটিস মানে কোনো একটা যে ধুলাবালি বা কিছুতে ওর অ্যালার্জি আছে, যেটার কারণে ও বারবার আক্রান্ত হচ্ছে। তো ওষুধ যেগুলা দিয়েছেন এগুলো মোটামুটি এটা ঠিক আছে হয়তো, কিন্তু আপনাকে এটা প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বাচ্চাকে বারবার হ্যান্ড ওয়াশটা শেখাতে হবে, বাইরে থেকে এসে যাতে হাত ধুয়ে ফেলে, কারণ ও তো বাইরে যাবে ধুলাবালিতে, আর বাইরে যাতে মাস্ক ব্যবহার করে। বাচ্চা মাস্ক ব্যবহার করবে ধুলাবালিতে গেলে। আর অ্যালার্জেন টেস্টটা উনি করিয়ে নিতে পারেন, যদিও এটা একটু ব্যয় সাপেক্ষ। কোন অ্যালার্জেনের প্রতি তার বারবার হচ্ছে সেটা একটু দেখে নিয়ে ওইটা অ্যাভয়েড করতে হবে। আর বললাম যে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, বাইরেও অবশ্যই মাস্ক পরে যাবে। আর আবদ্ধ জায়গায় বাসাটাকে আপনার ধুলাবালি মুক্ত, স্যাঁতসেঁতে পরিবেশ মুক্ত রাখতে হবে। আপনার বাসায় কি পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করছে কিনা, বা আপনার বাসায় বাসায় কি অনেক দিনের ধুলাবালি আটকে আছে কিনা, মাইটস হতে পারে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্লাস ওর পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। স্কুলে গেলেও ওকে আলাদা রুমাল দিবেন, এবং কাশি দেওয়ার সময় ওর এই ম্যানার্সগুলোকে ইয়ে করতে হবে, কাশি শেখাতে দেওয়ার হবে। সময় হ্যাঁ, এভাবে যে চাপ কনুই দিন। জি, দেয়া। আর এটা আপনি একটু ইয়ে করেন। আর মোনাসটা ঠিক আছে দিলে, আবার অনেক সময় আমরা নাক কান গলার ডাক্তার দেখিয়ে একটু স্প্রে দিয়ে থাকি, স্টেরয়েড স্প্রে দিলে অনেক সময় একটু আরো রিলিফ হয়। একটু ভালো থাকে ওরা জি, শীতের শুরুতে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি টাইফয়েড সম্পর্কে জানতে চাচ্ছিলাম আপনার কাছে খাদ্যর হ্যাঁ, কারণে। হ্যাঁ, এই এখন তো আসলে এই ফাস্ট ফুডের যে বাচ্চাদের যে আসক্তি, হ্যাঁ, এখন শুধু বাচ্চারা না বড়দেরও, ওই যে যেহেতু আমরা এখন সহজে এটা পাচ্ছি, এর মাধ্যমে কিন্তু টাইফয়েড যেটা বললেন সংক্রমণের ঝুঁকিটা বাড়ছে অবশ্যই, কারণ হোটেলে বা রেস্টুরেন্টে আপনার এটা যেহেতু খাদ্যবাহিত বা পানিবাহিত রোগ, এটা যতই মেনটেন করুক আমাদের দেশে হাইজিনটা মেনটেন করা যাচ্ছে না। সারা বছরই আমার হাসপাতালে কিন্তু টাইফয়েডের বাচ্চা ভর্তি থাকছে। হুম তো ও
যেহেতু পানিবাহিত রোগ, এটা ওভাবেই ছড়িয়ে পড়ছে। আর ফাস্ট ফুড টাইফয়েডের যে ঝুঁকিটা বাড়ছে, এটা ছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য তেমন ভালো না। বাচ্চারা এটাতে আসক্তি হয়ে গেলে যে ন্যাচারাল ফুডগুলো বাচ্চাদের, হ্যাঁ, যে প্রকৃতিতে যে মৌসুমী ফলগুলা, এগুলো ফলগুলো তারা তারা খেতে চাচ্ছে খেতে না। চাচ্ছে না, আগ্রহী হচ্ছে না। তারপর বাসায় বানানো খাবার খাচ্ছে না, পাস্তা বাইরেরটাই খাবে, মায়ের বানানোটা খাবে না। এই যে একটা এটা থেকে অভিভাবককেই কিন্তু সচেতন হতে হবে যে বাইরের বাসি চিজ বা বাইরের যে বাসি দিয়ে খাবার দিচ্ছে, ওটা না খাওয়ানোই ভালো। হ্যাঁ, টাইফয়েডের ঝুঁকি এটাতে বাড়ছে অবশ্যই। জি আর আমাদের কিন্তু এখন টাইফয়েড ভ্যাকসিন যেটা দিচ্ছে, জি এটা এটা সম্পর্কে অবশ্যই একটু জানতে সবাই, হ্যাঁ, চাচ্ছি। এটা সবাই দিয়ে দিবেন। অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে নেগেটিভ প্রচারণা হয়েছে এবং অনেক দর্শকই আমরা জানি যে অনেক অভিভাবকই তাদের সন্তানদেরকে এই টিকাটি দেয়নি এবং জি আমার কাছে অনেকে প্রশ্ন করে এটি জানতে জি চেয়েছিলেন। জি আপনি যদি এই টাইফয়েড টিকাটা সম্পর্কে আমাদের অভিভাবকদের জন্য কিছু বলতেন। দেখেন, সরকার যেটা এখন টাইফয়েড ভ্যাকসিনের টিকাটা দিচ্ছে, ক্যাম্পেইন যেটা অক্টোবরের 12 তারিখ শুরু হলো, 9 মাস বয়স থেকে 15 বছর বয়সী বাচ্চাদের, সব স্কুল গোয়িং চিলড্রেন এবং স্কুলে যারা যাচ্ছে না তাদেরকেও, এটা আমি বলবো একটা মহৎ উদ্যোগ। যে উদ্যোগ যে কোনো একটা নতুন আসলেই একটা ক্যাম্পেইন হয়, যে একটা নেগেটিভ প্রচারণা হয়। এটা আসলে আমাদেরকে, যারা আমরা হেলথ সেক্টরে আছি, টিচাররা আছেন বা সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, সবাই মিলে এটাকে একটু নেগেটিভ প্রচারণাটাকে থামাতে হবে। হ্যাঁ, কারণ এটার মাধ্যমে আমরা যেটা টাইফয়েড ভ্যাকসিন সরকার দিচ্ছেন, এটা কনজুগেট ভ্যাকসিন। হ্যাঁ, এটা কিন্তু দীর্ঘমেয়াদী, প্রায় 4-5 বছর আপনাকে প্রোটেকশন দিবে। এটা বিনা পয়সা আপনি টিকাটা দিচ্ছেন। আর যে কোনো ভ্যাকসিনই একটা প্রথমে একটু জ্বর থাকে বা সামান্য গা ম্যাজম্যাজ করা, রিয়েকশন বা র্যাশ আসতে পারে, এটাতে ভয়ের কিছু নেই। হ্যাঁ, আপনারা নিশ্চিন্তে এই ভ্যাকসিনটা দিতে পারবেন। এখন অনেকে বলবে উন্নত দেশে এটা দিচ্ছে না। ওদের দেশে তো টাইফয়েডের ইনসিডেন্সটা অত না। আমাদের দেশে একটা বাচ্চা দেখেন টাইফয়েডে যদি আক্রান্ত হয়, সে প্রথমে মুখে অ্যান্টিবায়োটিক খায়, কিন্তু রেজিস্ট্যান্সের কারণে কোনো কাজ হয় না, আবার ইনজেক্টেবল আবার ইনজেক্টেবলের জন্য ভর্তি থাকতে হয়। বাচ্চাগুলোর দেখেন স্কুলে যাওয়াটা হ্যাম্পার হচ্ছে, ওর একটা 15-20 দিন চলে যায়। হ্যাঁ, তারপর আবার বাসায় একটা বার্ডেন, অর্থনৈতিক একটা খরচ হচ্ছে। এটা একটা বড় বিষয়। ওদের দেশে তো টাইফয়েডের অত বেশি নেই। ইনসিডেন্স নেই, ওরা পার্সোনাল হাইজিন মেনটেন করছে, স্যানিটেশন মেনটেন করছে। তাহলে আমরা এটা দিব না কেন? আমি বলবো আপনারা নির্দ্বিধায়, নির্ভয়ে টাইফয়েড ভ্যাকসিনটা দিয়ে দেন। জি, এই টাইফয়েডের জ্বরের প্রেজেন্টেশনটা বা একজন অভিভাবক কিভাবে বুঝবে যে তার সন্তানের টাইফয়েড হওয়ার সম্ভাবনাটা হয়েছে বা টাইফয়েড আছে? এটি কি কোনো লক্ষণ বা জি ইয়ে দিয়ে বুঝার কোনো উপায় জি আছে জি কিনা? প্রথমে তো আদার দ্যান জি জি ইনভেস্টিগেশন? প্রথম তো জ্বর দিয়ে শুরু হবে টাইফয়েড জ্বরটা। কিন্তু টাইফয়েডের জ্বরটার একটা ধরন হচ্ছে, প্রথমে একটু কম থাকে, প্রথমে একটু গায়ে গায়ে জ্বর থাকে, তারপর ধীরে ধীরে এটা বাড়তে থাকে। আমরা বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন। মানে ধীরে ধীরে জ্বরের মাত্রাটা অনেক বাড়বে, শেষে একদম 104-5 এবং কন্টিনিউড ফিভার হয়। মানে সারাদিন জ্বর থাকে, আপনি যতই প্যারাসিটামল দেন, এটা হয়তো অনেক সময় বেস লাইনটা টাচ করে না। মানে একদম জ্বর ছেড়ে যেটা যাওয়া, ওইটা হয় না। জ্বর ছাড়লেও দেখবেন 99-100 জ্বর থেকেই যায়। প্রথম দিকে জিআই সিমটম, মানে তার নশিয়া, খেতে পারবে না, বমি ভাব, বমি, পেটে ব্যথা, একটু ডায়রিয়া, এগুলো নিয়ে আসতে পারে প্রথম সপ্তাহে। হ্যাঁ, আপনি তো ধরেন সামান্য জ্বর ভাবলেন, ওষুধের দোকান থেকে ওষুধ খাওয়ালেন বা ওরাল অ্যান্টিবায়োটিক্স দিলেন। জ্বর যদি দেখেন 1 সপ্তাহ পার হয়ে গেছে, যার কোনো কাজ, জ্বরটার তীব্রতা বাড়ছে, সাথে মাথা ব্যথা থাকতে পারে, বমি, এগুলো, বাচ্চাটা ধীরে ধীরে সে প্লেফুলনেসটা, সে যে হাসি খুশি সেই ভাবটা কমে যাবে, তখন কোনো ওষুধে কাজ হচ্ছে না, তখন আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। টাইফয়েড কিনা আমার পরীক্ষা করে দেখতে হবে। আর শেষের দিকে ডায়রিয়া নাও থাকতে পারে। একদম কমপ্লিকেশন তো এখন আমরা আসলে অনেক কমই পাই। তারপরে লাস্ট পর্যায়ে তো ডায়রিয়া থেকে আমরা পেটে, এগুলো এখন তেমন একটা পাওয়া যায় না। অন্ত্রের যেহেতু পেরিটোনাইটিস হয়ে যেতে পারে বা টাইফয়েড সাইকোসিস হয় বা বিভিন্ন কিছু হতে পারে। না, এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে টাইফয়েডের ক্ষেত্রে যে টেস্টটি, মানে আমি টাইফয়েড নিশ্চিতকরণের জন্য যে পরীক্ষাটি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক চিকিৎসক একদিন বা 2 দিনের জ্বরে সাধারণত অনেক টেস্ট লিখে দিচ্ছেন। এটা সাধারণত যারা গ্রাম্য চিকিৎসক জি বা জি যারা ট্রেনপ্রাপ্ত চিকিৎসক নন, তারা এই ধরনের ক্ষেত্রে 1 দিন 2 দিনের জ্বরে দেখা যাচ্ছে টাইফয়েডের টেস্ট সহ আসলে আরো অনেক টেস্ট দিয়ে জি জি দিচ্ছেন। তো আমি এই জন্য আপনার কাছে একটু জানতে চাইবো যে টাইফয়েড টেস্ট পজিটিভ আসার জন্য, অর্থাৎ আমরা যেটা আইসিটি ফর সালমোনেলা যেটা করছি বা সালমোনেলা, ডেঙ্গু, ম্যালেরিয়া, এই ধরনের আইসিটি টেস্টগুলো আসলে কোন দিন থেকে পজিটিভ আসবে বা দর্শকদের কোন দিন থেকে করা উচিত?
আসলে এটা আইসিটি যেটা বললেন প্রথম সপ্তাহে কিন্তু এগুলো মানে 4-5-6 দিনের আগে দিয়ে আসলে তেমন একটা লাভ হয় না, কারণ এটা আমাদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয় একটা রোগ জীবাণু ঢোকার পরে এটার যে আমাদের শরীরে বডির তার নর্মাল ইমিউন অ্যান্টিবডির রেসপন্স, হ্যাঁ রেসপন্স। হ্যাঁ অ্যান্টিবডিটা এখানে দেখা হয়। তাহলে এটা আমি যদি প্রথম সপ্তাহে 5-6 দিনের আগে দেখে ফেলি তাহলে কিন্তু এটা আসবে না। তখন আমরা উইডাল টেস্টটা দেখতে পারি বা সিবিসি করে ওখানে ব্লাড কাউন্ট কেমন আছে, কম থাকে। আর সবচেয়ে একদম স্পেসিফিক ব্লাড কালচার, ওটা তো অনেক একটু ব্যয়বহুল বা গ্রামগঞ্জে পাওয়া যায় না, ব্লাড কালচারটা এই জন্য দেওয়া হয় না। দ্বিতীয় সপ্তাহে আমরা ব্লাড কালচার দিতে পারি। আর দ্বিতীয় সপ্তাহের পর থেকে আইসিটি, সালমোনেলা বা এগুলা ব্লাড কালচার। আর অ্যান্টিজেনটা দেখা যায়, ফেব্রাইল অ্যান্টিজেন দেখে অনেক সময়, ওই উইডাল টেস্টের মতো আর কি। হ্যাঁ, জি। এটা করতে পারি। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনি অন্যান্য পরীক্ষাগুলো করে নেবেন। অর্থাৎ এই পরীক্ষাটি ঠিক কোন সময়ে দেখাটা 6 দিন, জরুরি? 5-6 দিনের পরে। 5-6 দিনের জি। পরে। জি। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু জানতে চাইবো যে ভাইরাল জ্বরের ক্ষেত্রে, অর্থাৎ ভাইরাল জ্বর, টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া জ্বর এবং আরো একটি জ্বর আছে শিশুদের যেটি হয়, সেটা হচ্ছে ইউটিআই। জি জি। যে এই ইউটিআই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাচ্চার বয়স 5 বছর। জি। আর ওর সমস্যা সকালবেলা উঠে মানে বমি করে মাঝে মধ্যে, প্রতিদিন না, যেটা খাই সকালবেলা বমি, এরপর আর বমি হয় না। জি। এর জন্য ডাক্তার অবশ্য গ্যাসের ঔষধ দিছিল, খায় কিছুদিন ভালো থাকে, আবার মানে সকাল কি ঔষধ খাওয়ান যায় এই জন্য এটাই জানেন। অর্থাৎ আপনার বাচ্চা সকালে ঘুম থেকে উঠেই বমি করছে। হ্যাঁ, কিছু এটি এটি খাইলেও এটি বমি কতদিন হয়, ধরে কিছু করছেন? এটা মাঝে মধ্যে হয়, আচ্ছা, ভালো থাকে আপনার কিছুদিন, বাচ্চাকে আবার কি হয়। কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে কিছুদিনের মধ্যে? হ্যাঁ হয়েছে। কি ওষুধ খাওয়াইছিলেন? ওটা কি ওষুধ কি খাইয়েছিলেন, জানি, নামটি কি মনে আছে? আলবেন না এই আলবেন। ধরনের জি কি না। জি। এটি এটি কতদিন ধরে এই প্রবণতাটি? 2-3 মাস বা এই সময়টা দীর্ঘ সময় না অল্প সাময়িক সময়? এটা 6 মাস বছরে এরকম হয়, অনেক দিন থেকে হয়, তারপর আবার ভালো থাকে, আবার জি। মাঝে মধ্যে হয়, আচ্ছা। সকালে যেটাই খায় হ্যাঁ। সেটাই বমি হয়। জি, আপনি যুক্ত হতে পারেন। এটা মাসে আপনার কয়দিন হয় এরকম, বা সপ্তাহে কয়দিন হয়, প্রতিদিন নাকি? না, যখন হয় তখন মাঝে মধ্যে হয়, নিয়মিত 2-3 দিন হচ্ছে, তারপর আবার ভালো হয়ে যায়, ভালো থাকে, গ্যাসের ঔষধ খাওয়ানোর পর আবার হয়তো। সকালে উঠলে ও কি খেতে চায় না বা এরকম কিছু, আপনি জোর করে হ্যাঁ খাবারটা হ্যাঁ দেন? হ্যাঁ আপনি কি হ্যাঁ, জোর করে খাবারটা দেন সকালে? না জোরকে না, ইচ্ছা করে হয়তো একটা ডিম খালো, খাওয়ার পর বমি হয়ে গেল, বলিতে মা গা মাথা ভিজাচ্ছে, বাবু ভালো লাগিচ্ছে না, এরপর বমি হওয়ার বমি পর হয়ে যায়, ভালো আচ্ছা। হয়ে যায়। রাতে কি সে কি খায়, মানে যেদিন বমি করে তার আগের দিন রাতে কি কোনো মানে কি খাইয়েছিলেন মনে আছে? রাতে ভাতই খায়, কিন্তু বাচ্চা দোকানে যায়, এটা ওটা মাঝে মধ্যে জি। খায়। ঠিক আছে দর্শক, আপনি যুক্ত থাকুন, উপস্থিত চিকিৎসকের পরামর্শ শুনুন। জি। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে মা নিজেই শেষে দিয়ে কিন্তু বলে দিল কারণটা। হ্যাঁ, জি। আপনি বাইরের খাবার ওকে একদম বন্ধ করে দিবেন, ঠিক আছে? ও যে বাইরের যে খাবারটা খাচ্ছে, বাইরের কেক, বাইরের চকলেট। বিস্কিট, চকলেট, এগুলো কিন্তু ওর হজম হচ্ছে না। যে কারণে ওর বা ক্ষুধামন্দা যেটা, ক্ষুধাটা ঠিক মতো যেটা নর্মাল খাবার খেলে হতো ওটা হচ্ছে না। হয়তো সকালে সে ওর ইচ্ছার বিরুদ্ধে একটা ডিম খেলো, জি। তারপরে সে বমি করে দিল। অন্য কোনো সিরিয়াস প্রবলেম বলে আমার সেটা মানে কোনো সমস্যা বলে মনে হচ্ছে না। আপনি বাইরের খাবারটা মা কিছুদিন বন্ধ রাখেন, ঠিক আছে? তারপরও আপনি যদি ওখানে ইয়ে থাকে, ওর কি পেটে কোনো টেন্ডারনেস আছে কিনা, পিইউডি ছোট বাচ্চাদেরও অনেক সময় হতে পারে, এরকম কিছু আছে কিনা একজন চিকিৎসক দেখিয়ে নেবেন। প্রয়োজন বিশেষজ্ঞ। হলে সে আপনাকে অ্যান্টি আলসারেন্ট জাতীয় কোনো ওষুধ দিবে। জি। আগে প্রথমে আপনি বাইরের খাবারটা একটু বন্ধ রাখেন এবং কিছুদিন সিমটোমেটিক অমিডন, যেটা ডমপেরিডন ওষুধটা একটু রাতে দিবেন আধা চামচ, বা সকালে আধা চামচ বা 1 চামচ 5 বছর বয়স দিয়ে দেখেন। আর বাইরের খাবারটা বন্ধ করেন। হ্যাঁ, তারপর অ্যান্টি আলসারেন্ট যদি লাগে আপনি একজন চিকিৎসকের অর্থাৎ এই পর্যায়ে পরামর্শ থাকবে ওমিডন 1 জি জি চামচ জি করে জি জি দিনে জি 3 হ্যাঁ, আর বার। বাইরের 2 বার খাওয়ার, 2 বার যেহেতু এবং সকালে করে রাতে একবার। জি। জার্ড হয় অনেক সময়, হ্যাঁ, জি। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা বলে, সকালে জি। উঠলে বমি করে দেয়। জি। জি। ধন্যবাদ। হুম। এই পর্যায়ে আপনার কাছে ইউটিআই সম্পর্কে বা ইউরিনারি ইনফেকশন আচ্ছা, সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ইউটিআইটাও আমাদের দেশে মানে মোটামুটি কমন একটা। এই ইউটিআই নিয়ে আসে যে মেয়ে বাচ্চারা বেশি আসে, যারা এক্ষেত্রে মেয়ে বাচ্চাদের প্রবণতাটা অনেক বেশি এখন এবং এটির এখন হ্যাঁ, কারণটা যদি স্কুল আপনি গোয়িং বলতেন। চিলড্রেনে, জি। হ্যাঁ,
মেয়ে বাচ্চাদের বেশি, কিন্তু আবার ছোট থাকতে কিন্তু ছেলে বাচ্চাদের বেশি, যেহেতু ইউরিনারি ট্র্যাক্টটা অনেক লম্বা থাকে, যে কোনো জায়গায় ইনফেকশন হয়, বা ছেলে বাচ্চাদেরও হয়। ওরা যদি এই যে স্কুল গোয়িং বাচ্চাদের একটা সমস্যা, ওরা স্কুলে টয়লেট। টয়লেটে যায় না, প্রস্রাবটা চেপে রাখে, হ্যাঁ, ওইটাতে পানি কম খায়। সারাদিন ধরেন স্কুলে থাকলো, এসে আবার টিচারের বাসায় গেলো বা ঘুমিয়ে পড়লো, ভাতের সাথে অল্প পানি খেলো, ওদের যে পরিমাণ পানির প্রয়োজন ওটা তারা ঠিকমতো খাচ্ছে না। তো যেহেতু মূত্রনালীর যে কোনো জায়গায় ইনফেকশন থেকেই এটা ইউটিআই হতে পারে। আমরা সাধারণত বুঝবো জ্বরটা, গায়ে গায়ে জ্বর থাকতে পারে, শীত লাগবে ওদের, হ্যাঁ, একটু রাতের দিকে জ্বরটা আসে, শীত লাগে, গা ম্যাজম্যাজ করে, বলবে ভালো লাগছে না এরকম। এবং যদি অ্যাকিউট কোনো সিমটম নিয়ে আসে, অনেক সময় প্রস্রাব আটকে যাওয়া, ফ্রিকোয়েন্সি বারবার বাথরুমে যাবে কিন্তু ঠিক মতো প্রস্রাবটা হবে না, প্রস্রাবটা মনে হবে হবে না। যে আরো হবে, আরো হেজিটেন্সি, কিছু। হ্যাঁ, বা করে আসার পরেও আবার হবে, কিন্তু গেলে অল্পটুকু হবে, জ্বালা পোড়া করবে, প্রস্রাবে কোনো জ্বালা পোড়া করবে। এগুলো নিয়ে যদি আসে আমরা ইউটিআই, এবং তলপেটে ব্যথা থাকতে পারে মেয়েদের জি ক্ষেত্রে বা ছেলে বাচ্চাদের ক্ষেত্রেও। জি, এই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার কি প্রয়োজন? ওই যে আমরা একটা ইউরিন আর কালচার করে দেখতে পারি, রুটিন জি এক্সামিনেশন, পানি বেশি খাওয়ার পরামর্শ দিব। কালচারটা দেখে বা ইউরিনে যদি 5 সেল 5-এর বেশি দেখি, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেব, বা কালচার দেখে দেয়াটাই ভালো আর কি। জি, এই পর্যায়ে একটু জানতে চাইবো, শিশুদের বা বাচ্চাদের আসলে কতটুকু পানি খাওয়া প্রয়োজন? আমরা বলি যে পূর্ণবয়স্ক মানুষ 2 থেকে 2.5 লিটার পানি পান জি করবেন, জি কিন্তু একজন শিশু, তার বয়স তো 5-10, এই বয়সের ভেদে আসলে একজন শিশুর কতটুকু পানি পান করা উচিত প্রতিদিন? এটা সাধারণ নিয়মে আমরা আসলে বলি বাচ্চাদের প্রথম 10 কেজির জন্য 100 ml পার কেজি, হ্যাঁ, তো একটা 10 কেজির বাচ্চা সারাদিনে 1 লিটার পানি খাবে, ঠিক আছে, ওটা হচ্ছে তাহলে 10 কেজি, 1 লিটার মানে আপনার প্রায় 4 গ্লাস, 3-4 চার গ্লাস পানি সে 4 গ্লাস। খেতে হবে, জি হ্যাঁ। তাহলে পরের 10 কেজির জন্য 50 ml পার কেজি। তাহলে যদি একটা 20 কেজির বাচ্চা হয়, তাহলে আপনার 1 লিটার আর 2 গ্লাস অতিরিক্ত 50 ml অর্থাৎ করে, 1.5 তাহলে লিটার। 6 গ্লাস, হ্যাঁ। এভাবে করে 20 কেজির জন্য তার একটা মোটামুটি 5-6 বছরের বাচ্চা আপনার, তাহলে 5-6 গ্লাস পানি অবশ্যই খেতে হবে সারাদিনে মিলে, জি, ঠিক আছে। আর একটু বড় হলে ওটা আরো বাড়বে, 6 গ্লাস অর্থাৎ বাড়বে। বয়সের জি জি পরের 10 কেজির জন্য আমরা বলি আবার 20 ml পার 20 কেজি, ml। হ্যাঁ, বাচ্চাদের জি এটা আমরা মনে রাখি আর কি, হ্যাঁ। জি জি ধন্যবাদ। আরেকটি বিষয় আমি একটু জানতে চাইবো যে ইউটিআই ছাড়াও আরো একটি জ্বর যেটি বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি, যে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে জ্বর, এবং কোনো রকম ইনভেস্টিগেশন করে কোনো কিছু করা যাচ্ছে না। এই পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, এটা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইবো। এটা তো আসলে যদি আমরা কনভেনশনাল অ্যান্টিবায়োটিক বা পরীক্ষা নিরীক্ষা করার পরেও যদি জ্বরটা দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমার আসলে এই বাচ্চাটাকে একটু ভর্তি করাতে হবে। এটা নিয়ে বাসায় তো বসে থাকা যাবে না, ভর্তি করে হাসপাতালে, তাহলে আমরা ইনভেস্টিগেট করে দেখব তার কি কোনো টিবি আছে কিনা, এগুলো, বা যক্ষ্মা রোগ যেটা বলি, আমাদের দেশে কিন্তু খুব কমন, বাচ্চাদের যক্ষ্মা রোগটা তেমন জি, একটা ধরা পড়ে না, যেহেতু ওদের আমরা কফটা কফটা নিতে নিতে পারি পারছি না, না। হ্যাঁ, জি ওগুলা। তাহলে ওর কোনো যক্ষ্মা রোগের সংস্পর্শে এসেছিল কিনা, ওজন কমে যাচ্ছে কিনা, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে কিছু খারাপ জিনিস হচ্ছে, লিউকেমিয়া থাকতে পারে, বা ব্লাডের কিছু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এগুলোর কারণে জ্বর আসতে পারে। কারণগুলো সব একে একে করে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বাদ দিতে হবে, তাহলে এই বাচ্চাগুলোকে আসলে আমার একটু হাসপাতালে, যদি সরকারি হাসপাতালে বা যেখানে ভর্তি করে, আমাকে এটা সর্ট আউট করতে হবে যে কি কারণে জ্বরটা আসছে। জি, এই ক্ষেত্রে মানে পরীক্ষার পর্যায়টা কেমন হবে? অর্থাৎ কি কি পরীক্ষা আগে, কি কি পরীক্ষা পরে, এভাবে কিভাবে আসলে এটা এটা ইয়ে করা আসলে হয়? একজন প্রথম দিকে তো আমরা হচ্ছে রুটিন এক্সামিনেশন গুলো জি করব, কম মানে একটা ব্লাডের, এগুলো দর্শক তো আর বুঝবে না, মানে আমরা আর ডাক্তার, চিকিৎসক যে ইয়ে করবেন কোনটা কোনটা করতে হবে, ব্লাডের পরীক্ষা, প্রস্রাবের পরীক্ষা, কমন কজগুলো আমরা, জি যেগুলো কারণ ওগুলো আমরা এক্সক্লুড করব আর কি, হ্যাঁ। জি ধন তারপরে জি, ধন্যবাদ। একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। বলছি কি যে মনে করেন পিসাব ফিরে আসতেছে, আবার হচ্ছে পিসাব ফিরছে, মানে মিনিটে 2-3 বার করে পিসাব ফেরে, মিনিটেও পড়ে না এরকম। আপনার সন্তানের বয়সটি জানাবেন, এবং সন্তান কি ছেলে না মেয়ে? 3 বছরের 2 মাস বয়স। 3 বছর 2 মাস। জি, ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে। মেয়ে, মেয়ে। জি। আর কোনো সমস্যা? জি। কতদিন ধরে এই সমস্যাটা? এ শিশু মানে যত হয়েছে, মানে পিসাব ফিরতে গেলে আগে মানে কষ্ট হইতো, মানে কতন দিত পিসাব ফিরতে গেলে। আচ্ছা আচ্ছা। আর এই আস্তে আস্তে যত দিন যাচ্ছে, এই 2 মিনিটে 2-3 বার করে পিসাব ফিরতে যাচ্ছে।
ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন, আমাদের চিকিৎসকের পরামর্শ শুনুন। এক্ষেত্রে ওকে ওই যে আমরা একটু আগেই বললাম ইয়েটা দেখতে হবে, প্রস্রাবে ইনফেকশন আছে কিনা ইউরিন টেস্টটা করে দেখতে হবে, এবং একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে কেউবি রিজিয়নের বা কিডনির আলট্রাসোনোগ্রাফিটা, যে ওর কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন আছে কিনা বা এটা। আর মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিছু জিনিস বলি যে ইউরিন ইনফেকশন বারবার যদি হয় এটা প্রিভেন্ট কিভাবে করবে বা জি, প্রতিকার। এই যে হাইজিনটা একটু হ্যাঁ, যদি বলতেন। ওটা হচ্ছে বাচ্চাকে মানে এটা তো একটু ছোট বাচ্চা, এমনি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বলি, বাচ্চাকে প্রস্রাবটা পরিপূর্ণভাবে করে আসতে হবে। হ্যাঁ, একবার প্রস্রাব করার পরে ওকে কিছুক্ষণ বসে আবার চেপে আরেকটু প্রস্রাব করে তারপরে বের করতে হবে। আর শৌচানোর সময় ওকে যে আমরা ধোয়াচ্ছি পায়খানা করার পরে, সামনে থেকে। সামনে থেকে পিছন দিকে আপনি ধোয়াবেন, পিছন থেকে সামনে না। পিছন থেকে সামনে হলে জীবাণু সামনে চলে আসবে এবং ইউরিন ইনফেকশনটা বারবার হবে। এবং এটাই আসলে সম্ভাবনা, যেহেতু জননাঙ্গটা জি অনেক জি কাছাকাছি। কাছাকাছি এটার জন্য। জি, তো এই ধোয়াটা ওকেও শেখাতে হবে, আপনিও জানতে হবে। এবং তারপর হচ্ছে খুব টাইট প্যান্ট মানে আঁটো-সাঁটো পোশাক পরানো যাবে না, পাতলা সুতির ইলাস্টিকটা মানে হালকা পোশাক পরাবেন। নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে। মেয়ে বাচ্চার ক্ষেত্রে যেটা খুব কমন, যে কৃমিগুলো সুতো কৃমিগুলো সামনে এসে প্রস্রাবের সামনে নালীতে ঢুকে যায় বা যেটা জননাঙ্গে ঢুকে যায়, এবং রাতের বেলা ওরা খুব ইরিটেশন চুলকুনি হয়, বা হ্যাঁ বেশ ব্যথা হয়, চুলকুনি কান্না হয়। করে। নিয়মিত কৃমির ওষুধ খাওয়াচ্ছেন কিনা এটা আমার খেয়াল রাখবেন। সুতো কৃমি যাওয়ার জন্য যে ওষুধ পাওয়া যায় আপনি ওটা একবার খাইয়ে দেখতে পারেন। ৩ বছর তো আপনি সোলাস বা মেবেলডাজল, যেটা মেবেনডাজল ১ চামচ করে ২ বার ৩ দিন খাইয়ে দেখেন। জি, বাচ্চাকে একটু পানিটা বেশি করে খাওয়াবেন, পাতলা সুতির পোশাক পরান, এবং কনস্টিপেশন থাকলে, যাদের যে পায়খানা কষা থাকে সেটা থাকলেও কিন্তু বারবার ইনফেকশনটা হয়। আর ধোয়ার যে নিয়মটা আমি বলে দিলাম ওইটা সামনে থেকে হ্যাঁ পিছনে। ওটা জি, পালন করবেন। এবং বাচ্চাকে ওই শাকসবজি, কনস্টিপেশনটা প্রিভেন্ট করার জন্য ফলমূল, শাকসবজি, পানি এগুলি আপনি বেশি করে খাওয়াবেন। জি। আশা করি এতটুকুতে উপকার না হলে পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়ে ওখানে একজন শিশু বিশেষজ্ঞ শিশু দেখিয়ে নেবেন। বিশেষজ্ঞ, জি। জি, কৃমিনাশক সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই কৃমিনাশক দিয়ে আর আমরা অনুষ্ঠানটা শেষ করব। তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার 2.5 বছরের ছেলে, জি, দুধ দিলে খাই না, খাই দুধ বা পরে দুধ কোনো কিছু খাই না, শুধু আপনার ইয়ে খাই, চিনি দিয়ে পানি খাই, আর কোনো কিছু খায় না। জি, আচ্ছা, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। যে ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে উনার 2.5 বছরের ছেলে মানে আসলে পানি ছাড়া আর কিছু খাচ্ছে না। শুধুই পানি খাচ্ছে, পানি ছাড়া আর কিছুই আসলে খাচ্ছে না। এটা হচ্ছে ওই যে আমরা তো বলি কমপ্লিমেন্টারি ফিডিং বা পরিপূরক খাবার। আমার টার্গেট হচ্ছে ২ বছরের পরে বাচ্চা ফ্যামিলি ফুড মানে পরিবারের সব খাবার খাবে। তাহলে ওর মনে হয় আপনারা যে প্রথমে থেকে ওকে খাবারটা আপনারা ওভাবে শেখাতে পারেন নাই। আপনাদের দোষ হিসেবে বলছি না, মানে আপনাকে এখন আস্তে আস্তে অল্প অল্প তাকে পরিবারের অভ্যস্ত করে খাবারটা তুলতে হবে। অভ্যস্ত করতে হবে। হ্যাঁ, বেশি না, দুপুরের খাবার রাতের খাবার আপনাদের সাথে নিজ হাতে দেন। এখানে যাতে মাছ, মাংস, শাকসবজি, ভাত দিয়ে অল্প অল্প কিছুদিন ফেলবে, সে নিজের হাতে ফেলবে আবার খাবে। কিন্তু আপনি যদি চিনি পানি দিয়ে দেন, ও তো ওর এনার্জিটা পাচ্ছে, তাহলে ও আর খিদা, আর বাইরের খাবার একদম দিবেন না, তাহলে পেট ভরা থাকলে সে আপনার বাসার খাবারটা খাবে না। আপনি বাইরের খাবারটা বন্ধ করেন, চিনি দিয়ে পানি যেটা সেটাও বন্ধ করে দেন। ২-১ দিন কান্নাকাটি করে সে পরিবারের খাবারটা আস্তে আস্তে খাওয়ানো শুরু করবে। আর কৃমিনাশক খাইয়ে না থাকলে কৃমিনাশকটা খাইয়ে দেন। জি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, কৃমিনাশক ট্যাবলেট কতদিন পর পর খাওয়ানো উচিত এবং কি ধরনের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো আচ্ছা, উচিত? আমি বলি সরকারিভাবে আমরা ২ বছরের পর থেকে অ্যালবেন্ডাজোলটাই দিচ্ছি বাচ্চাদেরকে। কিন্তু এছাড়াও যদি আমি ২ বছরের আগে দেখি যে কোনো বাচ্চার মলদ্বার দিয়ে কৃমি বের হচ্ছে, তাহলে আমরা দিব। সাধারণত এক্ষেত্রে অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোলটা আমরা একটু অ্যাভয়েড করি। আমরা পাইরেন্টাল পাময়েড, যেটা মেলফিন বা ডিলেন্টিন নামে পাওয়া যায়, ওটা দিয়ে থাকি। হ্যাঁ, ওজন অনুসারে আধা চামচ, বাচ্চার ওজন তো ৮-১০ কেজি, আধা চামচ থেকে পৌনে ১ চামচ দিলেই হয়ে যায়। ২ সপ্তাহ পরে আবার আরেকবার দিতে বলি। এটা খাওয়ার ১ ঘন্টা পরে দিতে বলি। আর ২ বছরের পরে বাচ্চাদেরকে যদি সরকারি হাসপাতালে যান, সরকারি সাপ্লাই আছে, ৬ মাস পর পর কৃমিনাশক দেওয়া হয়। আর যদি এর আগেও হয়ে যায়, আপনি প্রাইভেটেই এগুলো অ্যালবেন্ডাজোল খাওয়াতে পারেন। ২টা ডোজ একবার দিয়ে পরবর্তীতে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর মেবেন্ডাজোল যেটা, এটা ৩ দিন দিবে। এটার ডোজ একই, ১ চামচ করে ২ বার ৩ দিন।
জি। এটি কৃমিনাশক কতদিন পরে আবার রিপিট করা এটা প্রয়োজন? আসলে ওই যে সরকারিভাবে বললাম 6 মাস পর পর দেয়, কিন্তু যদি কৃমি হয়ে যায় আমাদের দেশে আমরা 3 মাস পর পরও দিয়ে দিতে পারি। এটা তো আসলে পার্সোনাল হাইজিনটা ওইভাবে মেনটেন হয় না Maintain আমাদের দেশে, হুম। স্যানিটেশন ওইভাবে অত উন্নত না। এই জন্য কৃমি দেখলে বা যদি আপনার সিমটম দেখেন তাহলে আরও আগেও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। জি। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সাথে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঋতু পরিবর্তনজনিত শিশুরোগ নিয়ে কথা বলছিলাম ডাক্তার মোর্শেদা খানম, সিনিয়র কনসালটেন্ট, চট্টগ্রাম জেনারেল হসপিটালের সাথে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।